চলছে এসআইআর এর শুনানি পর্ব। আর এই শুনানি পর্বের মাঝে মেদিনীপুর পৌরসভার একটি বিজ্ঞপ্তিকে ঘিরে তৈরি হয়েছে চরম বিতর্ক। বিজ্ঞপ্তিতে লেখা, এসআইআর এর জন্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের প্রয়োজন পড়লে তা মিলবে মেদিনীপুর পৌরসভা থেকে। এমনকি 10টা অফিস টাইমের বাইরে বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত পৌর প্রধানের ব্যক্তিগত অফিস থেকেও মিলবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। আর পৌরসভার এই বিজ্ঞপ্তিকে ঘিরেই বেড়েছে চর্চা। অন্যদিকে এই বিজ্ঞপ্তি দেওয়ার পর থেকেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেতে পৌরসভায় ভিড় জমিয়েছেন একাধিক মানুষ। ইলেকশন কমিশনের গাইডলাইন কি বলছে? এসআইআর এর শুনানির ক্ষেত্রে যে 11 দফা নথি চাওয়া হয়েছে, এরই মধ্যে 6 নম্বরে রয়েছে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র, অর্থাৎ শুনানিতে জমা দিতে হবে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। আর এই সার্টিফিকেট দেওয়ার একমাত্র অধিকারী সংশ্লিষ্ট মহকুমার মহকুমা শাসক। সাধারণ মানুষ কিভাবে পেতে পারেন পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট? মহকুমা শাসকের দপ্তর থেকে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেতে গেলে জমা দিতে হয় একগুচ্ছ নথি। এরই মধ্যে একটি নথি পৌরসভায় দেওয়া হয় রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসেবে। তারপর সেই নথিগুলো পাঠানো হয় ডিআইবি ভেরিফিকেশনের জন্য। ভেরিফিকেশন রিপোর্টে যদি পাওয়া যায় 15 বছর ধরে কোনো ব্যক্তি এলাকার বাসিন্দা, তবেই মিলবে স্থায়ী বাসস্থানের সার্টিফিকেট কিংবা পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। পৌরসভায় দেওয়া রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কি নির্বাচন কমিশন গ্রহণ করবে? মেদিনীপুরের ইআরও তথা মহকুমা শাসক মধুমিতা মুখার্জি জানিয়েছেন, পৌরসভায় দেওয়া রেসিডেন্সিয়াল সার্টিফিকেট গ্রহণযোগ্য নয় এসআইআর শুনানির ক্ষেত্রে। বিজেপির অভিযোগ, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার লক্ষ্যেই পৌরসভার তরফে এভাবে মুড়ি মুড়কির মতো দেওয়া হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এর ফলে অনেক ক্ষেত্রে ভুয়ো ভোটারদের সুবিধে হবে। তৃণমূল পরিচালিত মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধানের সাফাই, মানুষের সুবিধে করে দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে পৌরসভার তরফে। এই নথি ইলেকশন কমিশনের এসআইআর এর কাজে লাগবে বলেও দাবি করেছেন তিনি। এসআইআর হিয়ারিং আছে 3 কবে তারিখ। আছে এটা? 3 তারিখ। আর কি নিতে এসছো এখানে? এখানে রেসিডেন্ট সার্টিফিকেট নিতে এসেছি। জানলে কীভাবে দেওয়া হচ্ছে এখানে? আমাদের চেয়ারম্যান সাহেব বলেছিলেন যে আমরা সব রকম সহযোগিতা করবো, তার জন্য এসেছি আর কি। ঠিক আছে। কী নাম? শেখ রিয়াজউদ্দিন। তোমার কি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মানে কাউন্সিলরের কাছ থেকে পাওনি? কাউন্সিলরের কাছে গিয়েছিলাম, কাউন্সিলর পাওয়া যাচ্ছে না বলে এখানে এলাম। কত নম্বর ওয়ার্ড? আমাদের 17 নম্বর ওয়ার্ড। কত? 17। 17 নম্বর ওয়ার্ড। আচ্ছা, ওই জন্য পৌরসভায় নিতে এসছো? কি বিজ্ঞপ্তি দেখে এসছো? আর আমাদের আরও চেয়ারম্যান সাহেবের কাছে একটা সই করানো ছিল আমাদের বাড়ির সার্টিফিকেটে, তার জন্য এসেছিলাম। এই হাতে দুটো কাজ হয়ে যাবে, তার জন্য এখানেই রয়ে গেছি আর কি। ঠিক আছে। এখানে এসে শুনলাম যে রেসিডেন্ট সার্টিফিকেট তোমার কি লিস্টে নাম নেই? আমাদের লিস্টে নাম আছে, তাও এসেছে নাম আর কি। হিয়ারিং এর জন্য ডাকে এসছো? হিয়ারিং এর জন্য ডাকে। কোথায় কোথায় হিয়ারিং এ যাবে? আমাদের ভিডিও অফিস, মেদিনীপুর সদর। তো বাড়ি কোথায়? গান্ধীঘাট। হ্যাঁ, গান্ধীঘাট। গান্ধীঘাটে। ঠিক আছে। কি নাম তোমার নাম? শেখ রিয়াজউদ্দিন। পাওয়া যাবে, কি বিষয়টা কি? যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে এবং যারা হিয়ারিং এর জন্য নোটিশ পেয়েছেন তাদের ক্ষেত্রে যা যা ডকুমেন্টস প্রয়োজন হয় তার মধ্যে একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটা কাদের মাধ্যমে না আমাদের মিউনিসিপ্যালিটি এরিয়ার ক্ষেত্রে এক্সিকিউটিভ অফিসার বা অথবা ফিনান্স অফিসার, মানে গভর্নমেন্টের আধিকারিক যারা আছেন। তো সেটা তো ওনাদের পক্ষে তো সম্ভব নয়, তাই আমাদের কাউন্সিলররা প্রথমে দেন, তারপরে সেটা চেয়ারম্যানের কাছে আসে। চেয়ারম্যান সেটা হচ্ছে এই আমাদের বা এফওর কাছ থেকে সার্টিফিকেট করে ওই যাদের হিয়ারিং এ কল আছে তাদেরকে দেয়া হচ্ছে। বিজেপির তরফে দুটো অভিযোগ করা হচ্ছে। প্রথমত, যথেচ্ছভাবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়ার ফলে সাধারণ মানে যারা ভুয়ো ভোটার তারাও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেয়ে যাবে, কোনো নিয়ন্ত্রণ থাকবে না। আর দ্বিতীয় হচ্ছে যে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়ার অধিকারী শুধুমাত্র এসডিও। সেক্ষেত্রে মেদিনীপুর মিউনিসিপ্যালিটি মানুষকে বিভ্রান্ত করছে তাদের এই সার্টিফিকেট দেওয়া। যারা এই কথাটা বলছে, অভিযোগ করছে, তারা কোনো নিয়ম কানুনও জানে না, আর তাদের তো পৌরসভায় কোনো কাউন্সিলর নেই, তারা জানবে এটা কি করে? তাদের কোনো জনপ্রতিনিধি মেদিনীপুরে মানুষ প্রত্যাখ্যান করেছে তাদেরকে, সেই জন্যই তারা কিছুই জানে না। কোনো নিয়ম কানুন বা কারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা এসডিও বা এফওর দিতে গেলে একদম নিচুতলায় কাউন্সিলরকে দিতে হয়, চেয়ারম্যানের কাছে, তারপরে এসডিওর কাছে যায়, ইওর কাছে যায়, এফওর কাছে যায়। এইসব না জেনে অবাস্তবের মতন যারা কথা বলে
তাদের জন্যই এই দলটার এই অবস্থা। বিজেপি মানুষকে যেভাবে ভোটার এসআইআর এর নাম করে মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে, ভোটারের নাম করে মানুষকে হয়রানি করাচ্ছে, তার জবাব পেয়ে যাবে 2026-এর নির্বাচনে। মানুষ যেভাবে এসআইআর তৈরি করে ভোটার লিস্ট থেকে মানুষকে বাদ দেওয়ার একটা চক্রান্ত করেছে, তার বিরুদ্ধে বাংলার মানুষ প্রতিবাদ করবে। এবং আমরা যারা বিএলওদেরকে সাহায্য করছি, তখন কিন্তু কোনো বিজেপির কর্মীদের পাওয়া যায়নি। আমরাই হচ্ছে তাদের বিএলওদেরকে নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে তাদের নাম ঠিকানা ফর্মটা তারা দিচ্ছে এবং তারাই কালেকশন করছে। এই সহযোগিতাটা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তারা প্রত্যেকটি বিএলও কে সাহায্য সহযোগিতা করেছে বলেই এত মানুষ তারা ফর্ম জমা দিতে পারছে। তাহলে আপনারা যে সার্টিফিকেটটা দিচ্ছেন, রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা, সেটাও এসআইআর এর হিয়ারিং এ কাজে লাগবে অবশ্যই, এবং সেটা এসআইআর এর কাজে লাগবে। এবং আমাদের সার্টিফিকেটটা ইওএফও আমরা প্রথম ধাপে দিচ্ছি। কাউন্সিলর দিচ্ছে যে আমার এই এলাকার এই লোক, এখানে বাসিন্দা, এতদিন ধরে বসবাস করছে, তার আধার কার্ড, তার ভোটার কার্ড, তার জন্ম সার্টিফিকেট রেখে আমরা দিচ্ছি। এরপরে আমার চেয়ারম্যানের অফিস থেকে নিয়ে সেটা ইও বা এফও তার কাছে এটা প্রডিউস করা হচ্ছে, উনি তারপরে দিচ্ছেন। এখানে কোনো ভুল, ইও বা এফও গভর্নমেন্ট অফিসার, তাদেরটা দেখেই এসডিও দিচ্ছেন। এখানে অবাস্তবের মতন যারা জানে না, যাদেরকে মেদিনীপুর পৌরসভায় কোনো প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়নি, তারা এইসব জানবেটা কি করে? না, আপনারা যেটা বলেছেন যে কারা দিতে পারে বা কারা নিতে পারে। যেমন পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যে প্রসিডিওরটা, সেটা হচ্ছে এসডিও তার অথরিটি আছেন সেটাকে ইস্যু করার ক্ষেত্রে, এবং তার বেশ কিছু কিন্তু নিয়মকানুনও রয়েছে এবং বেশ কিছু ডকুমেন্টাল এভিডেন্সও তার ক্ষেত্রে দরকার পড়ে। যেমন খুব শর্টে যদি আমি বলি, কোনো একজন ব্যক্তিকে অন্তত 15 বছর বা তার অধিক সে যে জায়গার পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে ক্লেম করছে নিজেকে, অন্তত 15 বছর সে সেখানে আছে, তাকে কিন্তু সেটা প্রুফ করতে হবে। তার সাথে আরো কি বেশ কিছু ডকুমেন্ট বলা আছে, যেমন তার কোনো যদি ইমুভেবল প্রপার্টি থাকে, তার বা তার ফোর ফাদার্সদের যদি কোনো ইমুভেবল প্যারেন্টসের কোনো ইমুভেবল প্রপার্টি থাকে, সেটাও একটা কিন্তু ইম্পর্টেন্ট ডকুমেন্ট হবে। যে ক্ষেত্রে সে হয়তো রেন্টে থাকে, সেক্ষেত্রে রেন্ট রিসিট, ওল্ড রেন্ট রিসিট, রিসেন্ট ডেটের নয়, সেটা হবে। কোয়ার্টার অ্যালটমেন্ট, কেউ যদি কোয়ার্টারে থাকে, কোয়ার্টার অ্যালটমেন্ট ডকুমেন্ট হতে পারে। এর সঙ্গে তার বার্থ সার্টিফিকেট, তার স্কুল সার্টিফিকেটস, মানে সে যে এখানে একটা দীর্ঘ 15 বছর বা তার অধিক যে বসবাস করছে, তার সপক্ষে যে সমস্ত ডকুমেন্ট হতে পারে সেগুলো বলা আছে। এবং সর্বোপরি যেটা বলা আছে, এই সমস্ত কিছু ডকুমেন্ট পাওয়ার পরে কিন্তু এটা ডিআইবি ভেরিফিকেশন হবে। ঠিক আছে, ডিআইবি ভেরিফিকেশন হয়ে ফাইনালি সেখান থেকে যদি ইয়েস রিপোর্ট আসে, সে যেটা ক্লেম করছে এতদিন ধরে সে আছে বলে জানাচ্ছে, তারপরে কিন্তু এই পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা ফ্রম এসডিও অফিস সেটা কিন্তু ইস্যু হবে। এটাই আপাতত নিয়ম। ইলেকশন কমিশনের ওই হ্যাঁ, 11 পয়েন্টে যে 6 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, সেক্ষেত্রে কম্পিটেন্ট অথরিটি অন্তত ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখন অব্দি যে সমস্ত প্রাপ্ত অর্ডার, সেক্ষেত্রে জেলাগুলোর জন্য এসডিওকেই দায়িত্ব দেওয়া হয়েছে। ম্যাম, আর অন্য কোনো অথরিটি অর্থাৎ মিউনিসিপ্যালিটি যদি কোনো রকম এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট শুনুন অনেকেই ইস্যু করতে পারে। গ্রাম পঞ্চায়েত প্রধান, সেক্ষেত্রে তিনিও একটা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট দিতে পারেন। হ্যাঁ, আমাদের অনেকগুলো যে ডকুমেন্টস, আপনাকে এতগুলো ডকুমেন্ট বললাম, তার মধ্যে ওটা একটা সাপোর্টিং ডকুমেন্ট। আমার লোকাল বডিজ, পঞ্চায়েত হোক বা ব্লক ক্ষেত্রে ব্লক বিডিও সাহেবের যদি একটা কোনো ইস্যু করা একটা সার্টিফিকেট হয়, সেটা ওয়ান অফ দ্য ডকুমেন্ট যেগুলো বললাম তার মধ্যে, কিন্তু সেটাই কিন্তু ওয়ান অ্যান্ড অনলি ডকুমেন্ট নয়, ওয়ান অফ দ্য ডকুমেন্ট, বাট ওটা মানে একদম এক্সক্লুসিভ ওটাই রয়েছে, এরকম কোনো ডকুমেন্ট না। আমি যদি একটু বলি যে এসআইআর এর কেউ শুনানিতে গেল, আপনার মানে এসডিও এন্ড থেকে তার কাছে কোনো ওই পার্মানেন্ট সার্টিফিকেট নেই, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেই, তার কাছে মিউনিসিপ্যালিটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট রয়েছে, সেটা কি গ্রাহ্য হবে? না, এখানে যে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, দেখুন মিউনিসিপ্যালিটি হোক, ব্লক হোক বা যেই ইস্যু করুক, কোথাও কিন্তু পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট হিসেবে কিন্তু সে কিন্তু মেনশন করতে পারবে না। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ডেফিনেটলি দিতে পারে লোকাল গভর্নমেন্টের থেকে, সেখানে কোনো কাউন্সিলরও দিতে পারেন, ইও বা এফও যারা আছেন মিউনিসিপ্যালিটি তারাও দিতে পারেন, ব্লকের ক্ষেত্রে বিডিও সাহেবও দিতে পারেন, এমনকি গ্রাম পঞ্চায়েতের প্রধানও দেন।
কিন্তু যদি পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট বলেন, সেটা আইনত অন্তত পশ্চিমবঙ্গের বর্তমান যতটুকু অর্ডার যা বেরিয়েছিল শেষ পর্যন্ত, সেটাতে কিন্তু এখন অবধি এসডিওকেই দায়িত্ব দেওয়া রয়েছে এই পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেটটা ইস্যু করার জন্য। আর 11টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্টে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের কথাই বলা আছে। হ্যাঁ, একদম। সেক্ষেত্রে তাহলে মিউনিসিপ্যালিটি যে রেসিডেন্স সার্টিফিকেট সেটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মিউনিসিপ্যালিটি দিতেই পারে, এবং যে ক্ষেত্রে সেটা গ্রাহ্য হবার মতো অনেক জায়গাতে আছে, মিউনিসিপ্যালিটি রেসিডেন্স সার্টিফিকেট হয়ে যাবে, সেক্ষেত্রে তারা ইস্যু করবে। এবং আমরাও যখন এসডি অফিস থেকে ইস্যু করব, যারা মিউনিসিপ্যালিটির বাসিন্দা তাদের মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য ডকুমেন্ট, যতগুলো ডকুমেন্টের মধ্যে বললাম তার মধ্যে ওয়ান অফ দ্য ডকুমেন্ট সেটা কিন্তু ওই মিউনিসিপ্যালিটির ডকুমেন্ট একটা হচ্ছে, কিন্তু সেটাই ওয়ান অ্যান্ড অনলি নয়, ফাইনাল নয়, ওটা একটা, তার সঙ্গে আরো সাপোর্টিং যেগুলো বললাম, এবং ফাইনালি ডিআইবি এনকোয়ারি, পুলিশ ভেরিফিকেশন বা পুলিশ রিপোর্টটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এটা একবার অ্যাজ পার অর্ডার, এটা আমার কথা না। সময় লাগে একজন যদি অ্যাপ্লাই করে পার্মানেন্ট ডিপেন্ডিং আপন দ্য ডকুমেন্ট সে প্লেস করছে কি কি, তার যদি যা যা বললাম, সে যদি একটা ইমুভেবল প্রপার্টি দেখাতে পারছে যেটা হয়তো ওল্ড ডকুমেন্ট আছে, তার সঙ্গে সে হয়তো স্কুল সার্টিফিকেট দেখাচ্ছে, তার বার্থ সার্টিফিকেট দেখাচ্ছে, এমনিতেই তার ডকুমেন্টাল এভিডেন্সটা অনেক স্ট্রং হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ডিআইবির এনকোয়ারি করাটা অনেক ইজি হবে, সেক্ষেত্রে সে খুব অল্প সময় পেয়ে যাবে। কিন্তু যার ক্ষেত্রে কিছুই ডকুমেন্ট নেই, তার ক্ষেত্রে ডেফিনেটলি সেটা সময় সাপেক্ষ হয়ে যাবে। শঙ্করবাবু, আপনি অভিযোগ করেছেন জেলা শাসকের কাছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া কি বিষয়ে করেছেন? দেখুন, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সাধারণ ভোটারকে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। তারা মুড়ি মুড়কির মতো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছেন এখান থেকে, কিন্তু ইসিআই গাইডলাইনে পরিষ্কার বলা আছে একমাত্র পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়ার অধিকারী হচ্ছে এসডিও। তাই সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তারা বিভিন্ন জায়গায় ছুটছে, পৌরসভার চেয়ারম্যানের ঘরে যাচ্ছে সন্ধ্যাবেলা, তারা মেদিনীপুর পৌরসভা যাচ্ছে, সেই কাগজকে সংগ্রহ করছেন, 2-3 দিন ধরে হ্যারেস হচ্ছেন, এবং তারা যখন যাচ্ছেন তখন স্বাভাবিকভাবেই কমিশন বলছে, ডিএম অফিসে বলছে যে হিয়ারিং সেন্টারে এগুলো অ্যালাউ নেই। তার মানে ইচ্ছাকৃতভাবে যেভাবে প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় 10 কোটি ভোটারকে বিভ্রান্ত করছেন, ঠিক একই কায়দায় তৃণমূলের চেয়ারম্যান মেদিনীপুর পৌরসভা তিনি ভোটারকে বিভ্রান্ত করে এখানে তাদেরকে হয়রানির শিকার করাচ্ছেন। পৌরসভা একটি নোটিশ জারি করেছে, যেখান থেকে বলা হচ্ছে যে পৌরসভাতে কাজের সময় ওয়ার্কিং আওয়ার্সে পৌরসভাতে পাওয়া যাবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, অন্য সময় তার যে অফিস রয়েছে রাত্রেবেলায় সেই অফিস থেকেও পাওয়া যাবে। না, আমি বলতে চাই চেয়ারম্যানকে এগুলো কি কাজে লাগবে, কি কাজে লাগবে? এগুলো তো যে ডকুমেন্টসগুলো ইসিআই গ্রহণ করছে হিয়ারিং প্রসিডিওরে, তাতে তো আপনার এই সার্টিফিকেট কথা বলা নেই। তাহলে আপনি কেন সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন, কেন নোটিশ জারি করছেন, কেনই বা মানুষকে এইভাবে ঠকাচ্ছেন? আমরা বলতে চাই আপনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, ভুয়ো ভোটারকে ভোটার লিস্টে রেখে দেওয়ার চক্রান্ত করছে তৃণমূল কংগ্রেস। তাই আমি ইতিমধ্যেই ডিএমকে, এসডিওকে এবং নির্বাচন কমিশনে আমি অভিযোগ জানিয়েছি, এবং অবিলম্বে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে কমিশনকে বলবো নোটিশ জারি করতে, যাতে সাধারণ মানুষকে বিভ্রান্ত না করা হয়, সেই জন্য আমি ইতিমধ্যেই দাবি জানিয়েছি। কোথাও কি এমন মনে হচ্ছে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যাদের পাওয়ার কথা তাদের বাইরের লোক পেয়ে যাচ্ছে, যারা ভোটার নয় তারাও পেয়ে যাচ্ছে এই র্যান্ডামলি দেওয়ার ফলে? এটাই তো তৃণমূল কংগ্রেসের একমাত্র লক্ষ্য, যে যারা জেনুইন ভোটার তাদেরকে অ্যারেস্ট করো। আমরা দেখেছিলাম 2 দিন আগে 1 ঘন্টা হিয়ারিং বন্ধ রাখতে হয়েছিল। তৃণমূল কংগ্রেসের ভাইস চেয়ারম্যান, তাদের তৃণমূল কাউন্সিলের 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তারা গিয়ে হিয়ারিং প্রসিডিওরকে বাধাপ্রাপ্ত করছে, সরকারি কাজে বাধা দিচ্ছে, কমিশনের কাজে বাধা দিচ্ছে। ঠিক একই কায়দায় এখানকার চেয়ারম্যান চাইছেন যে এই প্রসিডিওরটা বিঘ্নিত হোক, ডিস্টার্ব হোক। সেই জন্য জেনুইন ভোটারকে ডিস্টার্ব করা, ফেক বিভিন্নভাবে কাগজকে প্রডিউস করা, মানুষকে বিভ্রান্ত করা, হয়রানির শিকার করা, এগুলোই তৃণমূল কংগ্রেসের একমাত্র লক্ষ্য এবং কাজ হয়ে দাঁড়িয়েছে। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র, বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ।
প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবনযাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।